সম্মানিত দর্শক শ্রোতা, দিরাইশাল্লাবাসী, সুনামগঞ্জ, সিলেট এবং দেশ দেশের বাইরে যারা আছেন সকলকেই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে আসলে এখানের পরিস্থিতি এতই খারাপ যে এই খারাপ পরিস্থিতি দেখে মানুষ অতি খারাপ হওয়ার কারণে হাসে, দুঃখে হাসে। আসলে তাদের দুঃখ প্রকাশ করারও আর জায়গা নেই। কি করবে? ধান নাই জানে, তাও এটা নিয়ে টানে। জানে যে এখানে এই পচা ধান, তাও ওইটা বাড়িতে নিবে, এটা একটা মনের সান্ত্বনা। তারপরে এখানে থাকার কথা ধান, আছে শুধু পানি। আর এই পানির মধ্যে আছে কি? কিভাবে পানি আসলো? বৃষ্টি। কোনো বন্যার পানি না, কিন্তু উজান থেকে কোনো পানি আসে নাই, এখানে নদী থেকেও কোনো পানি আসে। পানিটা শুধুমাত্রই বৃষ্টির পানি। অর্থাৎ এই হাওরের ভিতরে বৃষ্টির পানি ধারণ করার ক্ষমতা নেই। হাওরের ভিতরে তো বিল ছিল আগে, চতুর্দিকে ছিল ধান ক্ষেত, মাঝখানে ছিল বিল। এই বিলে গিয়ে পানি জমা হইতো, কিন্তু এখন বিল উপরে উঠে গেছে। বিলে মানুষ চতুর্দিকে বাঁধ দিয়ে দিয়ে যে প্রতি বছর পিআইসির বাঁধ দিয়ে যে মাটি ভরাট করে, এই মাটি বর্ষার সিজনে কই যায়? এই মাটি তো যখন বর্ষা আসে তখন তো মাটি পানির নিচে যায়, এই পানি গড়াইতে থাকে। ওই বাঁধ ভাঙার পানি আবার গিয়ে বিলে জমা হয়, ওটা যারা আবার জমা হয় হলো খেতে। আবার সেই পৌষ মাসে, মাঘ মাসে এটা কেটে আবার সেইখানে বাদ দেওয়া হয়। এইভাবে মাটিকে উলট পালট করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার রেজাল্ট কি দেখেন? তার রেজাল্ট হলো বৃষ্টির কারণে হাওরের ধান পাত সব তলিয়ে গেছে। কত অপরিকল্পিত কাজ! একটা সোসাইটিতে এত পরিকল্পিত কাজ করা যায়? করতে পারি আমরা? হাও, কিভাবে পসিবল? এইখানকার ধান সারা বাংলাদেশের জন্য তো দরকার, খালি দিরাইশাল্লার মানুষের জন্য দরকার না, শুধু সিলেটের মানুষের জন্য দরকার না, সারা বাংলাদেশের মানুষের খাদ্যের জন্য। এবং দেখেন কি আশ্চর্য বিষয়, এত বড় একটা প্রোডাকশন সেন্টার ধান হবে। আবার আপনি চৈত্র মাসে, ফাল্গুন মাসে, মাঘ মাসে সেচের পানি পাবেন না। পানি নাই, কিন্তু খেতে পানি দেওয়া যায় না, পানি থাকে না। আমি তো পূর্বাঞ্চলে গিয়ে দেখছি ক্ষেত ফেটে গেছে, বৃষ্টির জন্য মানুষ হাহাকার করতেছে, অপেক্ষা করতেছে। ওই সময় তো কোনো পানি নাই, এখন তো পানি আসলো কোথা থেকে? এর মানে পরিকল্পিত কৃষিকাজ করতে না পারলে এইখানে 5-10 বছরের ব্যবধানে আর কোনো কৃষি জমি করা যাবে না। কৃষি জমি করতে গেলে আপনি সেচ প্রকল্পের ব্যবস্থা করতে হবে। এই সেচ প্রকল্পের ব্যবস্থা করে এখানকার হাওরকে খনন করতে হবে, এখানকার ডোবাগুলোকে খনন করতে হবে, নদী দেওয়া পানি যাওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যথায় বৃষ্টি হবে আর হাওরে পানি জমবে, আর হাওরে পানি জমলে যা হওয়ার কপালে তাই থাকবে। একজন কৃষকের জীবনে 1 কের জমি যে কত গুরুত্বপূর্ণ, এটা ওই গ্রামে বসবাস না করলে বোঝা যায় না। 2 কের জমি তার জীবন। 2 কের জমি করে 30 মণ 40 মণ ধান পাবে। ওই 30 মণ 40 মণ ধান থেকে সারা বছরের খোরাকি, খানা দানা, কাপড় চোপড়, একটু বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করানোর সুযোগ হইলে করে। এর মধ্যে একটা অসুখ হইলে আর কি ডাক্তার কোথা দিয়ে পাবে টাকা? তার তো পয়সা নেই। 1 মণ ধানের দাম 800, 900, 1000 টাকা, 1200 টাকাই সর্বোচ্চ। 1200 টাকা দিয়ে কি হয় আজকালকার দিনে? 1 কের জমি যদি কেউ বিক্রি করে, তাহলে 1 কের জমি যদি কেউ করে, তাহলে সে যদি 20 মণ ধান পায়, আর 1000 টাকা করে 1 মণ ধানের দাম হয়, তাহলে 20,000 টাকা। খরচ হয় কত টাকা? করতে খরচ হয়। ট্রাক্টর দিয়ে হাল চাষ করো, তাকে টাকা দাও, সার দাও, বীজ আর কিনে নিয়ে আসো, বীজ দাও। এক সময় আমরা দেখছি যে বীজ মানুষ কিনে আনতো না, ঘরের ভিতরে বীজ দান রাখতো, রেখে নিজেরাই এটা বীজ ফলাইতো, নিজেরাই জ্বালা করতো। এখন তো বীজ দান কিনে আনতো, ওই যে ধান করে এটা থেকে আর বীজ হয় না। তারপরে কি করবে সে? কীটনাশক দাও, হইল। কাটার ব্যবস্থা করো, মেশিন। 1 কের ক্ষেতে মেশিনের দাম দাও। ব্যাপারই নাই এখন। আগে ছিল ব্যাপারই, আমরা দেখতাম 1 কের ক্ষেত কাটলে 1 মণ ধান নিত, 2 মণ ধান নিত। এখন এই সিস্টেম নেই, নগদ টাকা দিতে হয়। আর যারা অন্যের জমি বর্গানিয়া করে, তাদের 5,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত 1 কের জমি রং জমা দিতে। এরপরে যে 10,000 টাকা যে রং জমা দিবে, 7,000 টাকা ধরেন করে যদি কেউ রং জমা দেয়, দিল 7,000 টাকা রং জমা। এরপরে কাজ কি তার? এটা হাল চাষ করতে হবে, কীটনাশক দিতে হবে, বীজ কিনতে হবে, এরপরে ধান কাটতে হবে, মারাই করতে হবে, বাড়িতে তুলতে হবে। দেখেন 20 মণে কয় মণ থাকে? আর সর্বশেষ এই বৃষ্টির পানিতে তলিয়ে গেলে তার কি করবে? সে সবই লস।
এখানে আমার সাথে যারা আছেন অনেকেই আছেন 30-40 হাজার টাকা খরচ করে কাটার ব্যবস্থা করছেন, কিন্তু আর ধান নিতে পারেননি। ওই যে দিতে হয় মেশিনকে। এই অবস্থা যদি আপনারা দূর থেকে বসে নেতাগিরি করেন তাহলে কাজ হবে না। এটা এখানে ভালো লোক দিয়ে অ্যাসেসমেন্ট করতে হবে, কেন হয় এগুলো, এগুলোকে কিভাবে ম্যানেজ করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো ম্যানেজ করে, তো আমরা দেখেছি, তো আমাদের যাদের অভিজ্ঞতা আছে আমরা দেখছি এগুলো কিভাবে ম্যানেজ করে। বিগ প্রজেক্ট করে, সেচ প্রকল্প করে, খোদাই করে, খনন করে, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। বন্যা প্রাকৃতিক বিষয়, ঠিক আছে, বন্যা প্রাকৃতিক বিষয় আমরা মেনে নেই, আল্লাহর কাছে ছেড়ে দিই। শিলাবৃষ্টি প্রাকৃতিক বিষয়, আল্লাহর কাছে ছেড়ে দিই। বৃষ্টির পানি যে যায় না এটা আল্লাহর বিষয়। বৃষ্টির পানি যে যাচ্ছে না এটা ব্যবস্থা করলে তো যাবে, ব্যবস্থা করতে পারি না তো আল্লাহকে দোষ দিয়ে লাভ হবে। এই জন্য আমি অনেক কাজকর্ম রেখে আসছি, কারণ আমি ফেসবুকে দেখি, এগুলো দেখি এত কষ্ট লাগে। আমরা এখানে বড় হয়েছি, আমাদের জন্ম এখানে, নারী বুড়ি এখানে, রক্ত মাংস সব এখানে। এই হাওরের পারে ঘুরে ঘুরে, এই ক্ষেতের পারে ঘুরে ঘুরে, গরুর পিছনে পিছনে ঘুরছি আমরা। গরুদের তখন ধান মারাই করা হতো, ঘুরতে 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 সারা রাতে ঘুরে সকালবেলা 20 মণ ধান মারাই হতো। এগুলো আমরা দেখছি। এগুলো থেকে শুরু করে এখন কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু উন্নতি হয়ে যে ধ্বংসের দিকে যাচ্ছে এখন, এটা ভয়ানক। এখান থেকে যদি এক সময় কিন্তু এই অঞ্চলে কোনো বিদেশি ধান হইতো না, সব ধান ছিল বুড়ো আর শাইল ধান। আমি তো ছোটবেলা দেখছি মানুষ চৈত্র মাসে ধান কাটতো, কারণ বুড়ো ধান আর শাইল ধান লম্বা লম্বা একটা সুং থাকতো এক একটা ধানের ভিতরে, ধরতে গেলে হাতে ঢুকতো একটা, পায়ে ঢুকতো একটা। কিন্তু সেটা চৈত্র 15 চৈত্রের ভিতরে, 15 বৈশাখের ভিতরে, চৈত্র মাসের 15 থেকে ধান কাটা শুরু। বৈশাখ আসতে আসতে ধান কাটা শেষ হয়ে যেত। বড় হাওরে আমার দাদাদেরকে দেখছি আমরা ধান চাষ করতে, আব্বাকে দেখছি আমরা ধান চাষ করতে। এক একজনের 10 হাল 20 হাল 30 হাল জমি করতো, 10টা 20টা 30টা গরুর হাল। তখন এই ট্রাক্টর ছিল না, একটা দুইটা বাড়িতে ট্রাক্টর ছিল, আর বাকি কারো বাড়িতে ট্রাক্টরও আসে নাই, মেশিনও আসে নাই। তখন মানুষ গরু দিয়া, মহিষ দিয়ে হাল চাষ করত। এবং এমনও বাড়ি ছিল এই আশেপাশে, এমনও বাড়ি আছে যাদের 50টা 100টা গরু ছিল। আর গরুর গাড়ি যখন ধান নিয়ে রওনা দিত তখন মনে হইতো রেল লাইন যাইতেছে, রেলগাড়ি যাইতেছে। সেচের সময় যেমন সেচ প্রকল্প, পরিবেশকে বাঁচাইতে হবে, একই সাথে এই প্রাকৃতিক বিপর্যয়ের বাইরে মানুষ সৃষ্টি যে সমস্ত বিপর্যয় আছে এগুলো থেকে মানুষকে রক্ষা করতে হবে। আমরা তো সরকারে নাই, সরকারি ক্ষমতাও আমার নাই, কিন্তু আমি যা পারবো সরকারকে এটা স্মরণ করিয়ে দিতে পারবো, কিন্তু ব্যক্তিগতভাবে এত বড় কাজ আমি করতে পারবো না। আমি আসছি এটা দেশ এবং দেশের বাইরের মানুষকে সজাগ করতে। এই সমস্যা কিন্তু দিরাইশাল্লাহ এক জায়গায় না, এই সমস্যা পুরা ভাটি অঞ্চল, পুরা একেবারে নেত্রকোনার এক পার্ট, হবিগঞ্জের এক পার্ট, সুনামগঞ্জের এক পার্ট, কিশোরগঞ্জের এক পার্ট, এই সবটা মিলে হলো মাঝখানের এই ধান চাষের জায়গা। বছরে একবার হয়, বছরে 2 বার হয় না এখানে ধান, এবং একটা নষ্ট হলে জীবন শেষ। একটা যদি বাঁচানো যায় তাহলে স্বস্তি হয়। চলেন সবাই গরিব মানুষের জন্য কাজ করার চেষ্টা করি, যার যা সামর্থ্য আছে করার চেষ্টা করি। বাকিটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ক্ষতিগ্রস্ত। এখানে কোনো এলাকা নাই, এখানে কোনো ধর্ম নাই, এখানে কোনো বর্ণ নাই, এখানে কোনো নারী পুরুষ নাই, সকলের দশাই সেম। চলেন সবাই ভালো থাকার চেষ্টা করি যতটুকু আছে। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ।